ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানায়নি পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে মতিউর রহমান ও তার পরিবারের ১৩৭% জমি, বসুন্ধরার ফ্ল্যাট ও ১৯টি কোম্পানিতে প্রায় ৪ কোটি টাকার শেয়ার জব্দ করে দুর্নীতি দমন কমিশন। মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেয় আদালত। গত বছর কোরবানি ঈদের সময় মতিউর রহমানের ছেলে রাজধানীর সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার খবরে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, পরিবারের অঢেল সম্পদ ও অনিয়মের নানা তথ্য। ৭২ সংবিধানের ৩০০ আসনে সংসদ নির্বাচনের বিধান করা হয়, আর ১০ বছরের জন্য ১৫টি সংরক্ষিত নারী আসন রাখা হয়। পরবর্তীতে সংরক্ষিত নারী আসন করা হয় ৫০টি। ৩০০ আসনের সংখ্যানুপাতে আসনগুলো বন্টন করা হয়। দেখা যায় সংরক্ষিত ৫০ আসনে নারীরা নির্বাচিত হন দলীয় সমঝোতার মাধ্যমে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, এসব কারণে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যায়নি। এই নির্বাচনের ফলে দেখা যাচ্ছে যোগ্য নারীরা বা নারী নেতৃত্ব গড়ে ওঠেনি বা ওঠার কোনো সুযোগও ছিল না, যে পদ্ধতিতে আসলে তাদের সিলেকশনটা দেওয়া হতো। তারপরও সংরক্ষিত নারীদের জন্য ১০০ আসনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। পর্যায়ক্রমে ৩ সংসদ নির্বাচনে ৩০০ আসনে সংরক্ষিত নারীদের ভোট হবে। নারীরা যাতে আসলে প্রকৃত অর্থই নেতা বা নেত্রী হয়ে উঠতে পারে, দলের কর্মী হয়ে উঠতে পারে, সেই রকমভাবে একটা চিন্তা করছি যে এটা আমাদের ভাবনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি। পার্লামেন্টে যদি ৩৫০ বা ৪০০ যে আসনে থাকুক না কেন, এটাকে কয়েকটা ভাগে ভাগ করে এক একটা পার্লামেন্টে নারীদেরকে দেওয়া। সেটা লটের মাধ্যমে হয়তো আমরা নির্বাচন করলাম, কিন্তু ওখানে শুধু নারী প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, পুরুষরা কেউ থাকতে পারবেন না, যাতে করে আমরা পার্লামেন্টে প্রকৃত নারীদেরকে দেখতে পাই, এমপি হিসাবে, ওই স্বতন্ত্র সদস্য হিসেবে না। অতীতে দেখা গেছে একজন নারী সংসদীয় আসনে পরাজিত হয়েও সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। সংস্কার কমিশনের প্রস্তাবে এবার সে সুযোগ থাকছে না। নারীরা মাঠ থেকে উঠে আসুক, রাজনীতি করতে করতে উঠে আসুক, মানে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উঠে আসুক, তাহলে অনেক যোগ্যতা সম্পন্ন নারীদের পাওয়া যাবে। কমিশন বলছে, দলের ইচ্ছায় নয়, জনপ্রিয়তার মাপকাঠিতে নির্বাচিত হবেন সংরক্ষিত নারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিকে বলা হয় বছরের সবচেয়ে শীতল মাস, অথচ এখন দুপুরে রাজধানীর তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। শীতল এই মাসে দিনে গড় তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারিতে গড়ে ৩টি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা থাকলেও এ মৌসুমে এখন পর্যন্ত ২টি মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে। দিনের তাপমাত্রায় দেখা দিয়েছে ব্যাপক তারতম্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান। প্রতি মাসে আমরা দেখি স্বাভাবিক অপেক্ষা প্রায় ০.৫ ডিগ্রি বা ০.৬ ডিগ্রি এর কাছাকাছি বেশি থাকে। জানুয়ারি মাসে এবছর একটা ব্যতিক্রম মনে আছে, এবং এটা আসলে অস্বাভাবিক। সামনের বছরগুলোতে আমাদেরকে আসলে আরও দেখতে হবে যে আসলে এর পরিবর্তনটা বা বিবর্তনটা কীরকম হয়। গেল বছর ফেব্রুয়ারিতে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠে। মার্চ জুড়েই ছিল তাপদাহের আঁচ, আর জুলাই মাসে একটানা ছিল তাপপ্রবাহ। আবহাওয়ার এমন আচরণ এবছরেও থাকার আশঙ্কা করছেন গবেষকেরা। বাসাবাড়ি ও যানবাহনে এসির অতিরিক্ত ব্যবহার এবং বনভূমি ও জলাধার কমে যাওয়ায় আবহাওয়ার এমন বৈরী আচরণ। হাওর বাওর, নদ নদী, জলাশয়গুলি ছিল, আমরা এগুলি অনেকটাই ধ্বংস করে ফেলছি। এসি ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনার এনার্জি ক্রাইসিস তৈরি হবে, সাথে তৈরি হবে আপনি বা আশেপাশের পরিবেশকে আপনি উত্তপ্ত করে তুলছেন। এসি ডিপেন্ডেন্ট না হয়ে ন্যাচারাল ডিপেন্ডেন্ট হওয়া যায় কিনা সেই দিকে খেয়াল রাখাটা বোধহয় জরুরি, যেহেতু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জকে আমরা কন্ট্রোল করতে পারছি না, কেউই পারছে না। কিন্তু আমরা লোকাল ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ আমরা নিজেরা যেটা করছি সেটা কি কিন্তু কন্ট্রোল করা সম্ভব যদি আমরা প্ল্যান করে আগাই। ২০২৪ সালে ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন ছিল ২২ জুলাই। এই সময় বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১.৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ প্যারিস চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতি দেয় বিশ্ব নেতারা। বাস্তব চিত্র ঠিক তার উল্টো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহাম্মদ আলী,
ডিএনসিসির ৩য় শ্রেণীর কর্মচারী। গেল ১৯ ডিসেম্বর থেকে কাজ করছেন প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তা হিসেবে। এ পদের জন্য যোগ্যতা স্নাতক ডিগ্রি, অথচ মোহাম্মদ আলী এইচএসসি পাস। অভিযোগ রয়েছে, যোগ্য অন্তত ৫ জনকে বাদ দিয়ে তাকে বসানো হয়েছে কর্মকর্তার চেয়ারে। যদিও তার দাবি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন, কিন্তু জানা নেই পড়াশোনার বিষয় সম্পর্কে। আপনার শিক্ষাগত যোগ্যতা? অনার্স। এলএলবিটা হচ্ছে গিয়া ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরাটার মানে কি? এলবিটা হচ্ছে গিয়া এখন আসলে আমি বলতে পারছি না। আরেক কর্মচারী আব্দুল খালেক মজুমদারের চাকরি শুরু হয় ডিসইনফেকশন পরিদর্শক হিসেবে। পরে ৩য় শ্রেণীর ব্যক্তিগত সহকারী পদে চাকরি স্থায়ী হয়। তবে উত্তর সিটির শ্রমিক লীগের এই নেতা এখন সহকারী সচিব, সামলাচ্ছেন উপকর কর্মকর্তার দায়িত্ব। অভিযোগ রয়েছে, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি আর দপ্তর বন্টনেও হাত আছে তার। শ্রমিক লীগে থাকা একজন লোক ৫ আগস্টের পরে এতগুলো পদোন্নতি। আপনি যেহেতু পদোন্নতি দেওয়ার মালিক হচ্ছে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন, আমি এই ব্যাপারে আসলে কথা বলতে পারবো না। কিন্তু আপনার পদবি তো কর্তৃপক্ষ জানে না। সবই জানে, এখানে তো হাইট কিছু নেই। আমরা যদি কোনো যারা চাকরি করি এখানে হাইট কিছু নেই, সবাই জানে। আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলেন ভাই। তবে ডিএনসিসির শীর্ষ কর্তারাই বলছেন, অতিরিক্ত দায়িত্বের ক্ষেত্রেও জ্যেষ্ঠতা আর শিক্ষাগত যোগ্যতা লঙ্ঘনের সুযোগ নেই। একটা তালিকা করি আমরা, গ্রেডেশন তালিকা। সেই গ্রেডেশন তালিকাতে অবশ্যই এই প্রথমেই যে বিষয়টা দেখা হয় সেটা হলো শিক্ষাগত যোগ্যতা। তারপরে হলো ওই পদে তার কাজের ডিউরেশন। কোনোভাবে ইন্টারমিডিয়েট পাস উপকর কর্মকর্তা হওয়ার সুযোগ নেই। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে, সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদোন্নতি, বদলি ও অতিরিক্ত দায়িত্ব বন্টনে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লেন সেন্টার সহ আরও 2টি মার্কেট। সেই ক্ষোভ থেকেই 10 জানুয়ারি রাতে কোপানো হয় এক ব্যবসায়ীকে। এই ঘটনায় বেরিয়ে আসছে 2 শীর্ষ সন্ত্রাসী, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নাম। 5 আগস্ট পট পরিবর্তনের পর 15 ও 16 আগস্ট জামিনে মুক্তি পান তারা। ব্যবসায়ীদের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে এই 2 শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। যেমন মনে করেন ইন্টারনেটের ব্যবসা, পানির ব্যবসা, এগুলি ওরা নিয়ন্ত্রণ করতে চায় প্রত্যেকটা মার্কেট। ওদের কাছে তো যত বড় লিডারই হোক কোনো ব্যাপার না। হামলায় হাত ও পায়ে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি মাল্টিপ্ল্যানের ব্যবসায়ী এহতেশাম। চিকিৎসার ব্যয় নিয়ে চিন্তায় পরিবার। সামনে যে ফুটপাতগুলো ছিল ওইখানে হচ্ছে আসে চাঁদাবাজি করে, এরকম ধরেন যারা নর্মাল যে ব্যবসায়ী ওদের হচ্ছে উঠায় নিয়ে যায়, নিয়ে যেয়ে 5-10 লাখ টাকা করে চায়। মানে পরিবারের নিরাপত্তার জন্য চিন্তিত আছে। পুলিশ বলছে, মূলত কামরাঙ্গীর চরের আলমগীর ও সায়েন্স ল্যাব এলাকার কানন এই এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে দাবি পুলিশের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজহার নামে একজন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। হাজারীবাগ থেকে যাকে গ্রেপ্তার করেছে তার নাম রাতুল এবং সে অনেক কিছু স্বীকার করেছে। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। সন্ত্রাসীদের ধরতে বিশেষ চিরুনি অভিযান চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। নানা যে গ্রুপ রয়েছে বা সংঘবদ্ধ যে অপরাধী চক্র রয়েছে তাদের মধ্যে সংঘাত, সহিংসতা তৈরি হবে, কারণ এখানে আধিপত্য বিস্তারের একটি প্রসঙ্গ রয়েছে। শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, সুইডেন আসলাম ওরফে টিটন ও ফ্রিডম রাসুও মুক্তি পেয়েছেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।